নমস্কার। ভারতীয় রাজনীতির কথা উঠলে এমন কিছু নাম সামনে আসে যাদের নিয়ে চর্চা কখনো থামে না। কেউ তাদের প্রবল সমর্থন করেন, কেউ বা করেন তীব্র সমালোচনা। আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এমন একজনের রাজনৈতিক যাত্রা ডিকোড করব, যিনি গত এক দশকে ভারতের রাজনৈতিক মানচিত্রটাই রীতিমতো পাল্টে দিয়েছেন। চলুন সরাসরি এই বিশ্লেষণে ঢোকা যাক। তবে গভীরে যাওয়ার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে ৪ দশকের লম্বা ক্যারিয়ার, এখানে উনি কি শুধুই নেপথ্যের কিংমেকার, যিনি সরকার গড়েন, নাকি ভবিষ্যতে নিজেই রাজা হতে চলেছেন? আজকের এই আলোচনা আমাদের এই ধাঁধারই উত্তর খুঁজতে সাহায্য করবে। তো আজকের এই পর্বে আমরা ওনার শুরুর দিনগুলো, মোদি শাহ জুটির ম্যাজিক, নির্বাসন থেকে সেই রাজকীয় প্রত্যাবর্তন, ইউপিতে ওনার চাণক্য নীতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বড় সিদ্ধান্ত ও বিতর্কগুলো ধাপে ধাপে দেখে নেব। আর হ্যাঁ, ২০২৯ নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনাও বাদ যাবে না। পর্ব ১, শুরু এবং রাজনৈতিক উত্থান। শুরুতেই ওনার শিকড়ের দিকে একবার তাকানো যাক। গুজরাটের মানসা থেকে উঠে আসা এই নেতার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে উনি বায়োকেমিস্ট্রির ছাত্র, মানে যে কোনো সমস্যাকে একদম মাইক্রো লেভেলে গিয়ে একেবারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে সমাধান করার মানসিকতা সেখান থেকেই তৈরি। আবার অন্যদিকে শেয়ার ব্রোকার হিসেবে ওনার অভিজ্ঞতা রয়েছে। আর জানেন তো, এই শেয়ার বাজারের অভিজ্ঞতাই ওনাকে শিখিয়েছে প্রতিটি পোলিং বুথকে একটা শেয়ার আর প্রত্যেক ভোটারকে একজন বিনিয়োগকারী হিসেবে দেখতে। দারুণ একটা কম্বিনেশন, তাই না? এই মানুষটি কিন্তু বড় বড় ভাষণের উপর ভর করে ওঠেননি। ১৯৬৪ সালে মুম্বাইয়ের এক বেশ ধনী পরিবারেই ওনার জন্ম। মা কুসুম বেনের গান্ধীবাদী আদর্শ ওনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কিন্তু ভাবুন তো, এই ছেলেটিই মাত্র ১৩ বছর বয়সে দেওয়ালি প্রথম রাজনৈতিক পোস্টার লাগাতে শুরু করে। বাবার প্রবল আপত্তি ছিল, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু রাজনীতি তিনি ছাড়েননি, বরং সোজা আরএসএসে গিয়ে যোগ দেন। ওনার সাংগঠনিক দক্ষতার সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় ১৯৯৯ সালে। আমদাবাদ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব নিয়ে উনি প্রান্তিক কৃষকদের একজোট করেন আর দশকের পর দশক ধরে থাকা কংগ্রেসের শক্ত ভিত একেবারে নাড়িয়ে দেন। পর্ব ২, মোদি শাহ জুটি। ওনার এই বিপুল রাজনৈতিক সাফল্যের একটা বড় সিক্রেট হল একটা ৪০ বছরের পুরনো পার্টনারশিপ, যা দাঁড়িয়ে আছে একেবারে অন্ধ বিশ্বাসের উপর। ১৯৮২ সাল, নরেন্দ্র মোদীর সাথে ওনার প্রথম দেখা। বলা যায় এটা ভারতীয় রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। ৯০-এর দশকে মোদিজি যখন দিল্লিতে, তখন গুজরাতে ওনার চোখ ও কান হয়েছিলেন এই নেতায়। শুধু তাই নয়, ২০০২ সালে দাঙ্গার সময় আইনিভাবে একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই জুটি ভারতীয় রাজনীতিতে একটা ডেটা ড্রিভেন পারফরমেন্স কালচার নিয়ে এসেছে। উনি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর ঘরের সোজা ঢুকে কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই একদম তেতো সত্যি কথাটা মুখের উপর বলতে পারেন। যদিও সমালোচকদের মতে এই জুটির ফলে দলের সমস্ত ক্ষমতা শুধু দুজনের হাতেই কুক্ষিগত হয়ে পড়েছে। গ্রাউন্ড লেভেলের ওনার আধিপত্য ঠিক কতটা সেটা বুঝতে শুধু এই একটা সংখ্যা মনে রাখুন, ২৯। হ্যাঁ, মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে এমএলএ নির্বাচন, ব্যক্তিগতভাবে উনি ২৯টি নির্বাচনে লড়েছেন। আর অবাক করা ব্যাপার হল, আজ পর্যন্ত একটিতেও হারেননি। ভাবা যায়। পর্ব ৩, নির্বাসন থেকে প্রত্যাবর্তন। তবে সাফল্যেরই গ্রাফটা কিন্তু সবসময় সোজা ওপরে ওঠেনি। জীবনে এমন একটা অন্ধকার সময় এসেছিল যখন বিরোধীরা ধরে নিয়েছিল ওনার ক্যারিয়ার শেষ। ২০১০ সালের কথা। শেরাবুদ্দিন মামলায় ওনাকে সোজা সবরমতী জেলে পাঠানো হলো। সুপ্রিম কোর্ট ওনাকে গুজরাট থেকে নির্বাসিত বা তরি পার করে দিল। সবচেয়ে মর্মান্তিক হল, ঠিক এই সময়ে ওনার মায়ের মৃত্যু হয়, কিন্তু উনি শেষ দেখাও দেখতে পাননি। কিন্তু এই মানুষটা হাল ছাড়ার পাত্র নন। জেলের কুঠুরিতে বসেই উনি চাণক্য আর ছত্রপতি শিবাজির রণনীতি পড়তে শুরু করেন, আর দিল্লি থেকে ঠিক করেন এবার শুধু গুজরাট নয়, টার্গেট হবে পুরো দেশ। অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৪ সালে উনি সম্পূর্ণ ক্লিনচিট পান। পর্ব ৪, ইউপি এবং নির্বাচনী চাণক্য। পুরো দেশ জয়ের সেই ব্লুপ্রিন্টটা বাস্তবে রূপ পেতে শুরু করে ২০১৩ সালে, যখন উনাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেয়া হয়। শুরুতে অনেক রাজনৈতিক বিশ্লেষকই এটা নিয়ে বেশ হাসাহাসি করেছিলেন, কিন্তু উনি যা করে দেখালেন তার রীতিমতো হিস্ট্রি। পুরো নির্বাচনী সিস্টেমটাকে বদলে উনি উত্তরপ্রদেশে ১৫ লাখ পান্না প্রমুখের একটা নিশ্ছিদ্র সেনাবাহিনী তৈরি করলেন।
মাইক্রোম্যানেজমেন্ট এতটাই নিখুঁত ছিল যে রাত 2টোর সময় কোনো প্রত্যন্ত গ্রামের কর্মীকে ফোন করে উনি হয়তো জিজ্ঞেস করছেন কি ব্যাপার, নির্দিষ্ট ভোটারের বাড়িতে যাওয়া হয়েছিল কি। আর এই অমানসিক পরিশ্রমের রেজাল্ট সেটা ছিল একেবারে ঐতিহাসিক। 2014 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টার মধ্যে ৭৩টি আসন একাই জিতে নিল ওনার দল। যদিও সমালোচকরা এর পেছনে মুজাফফরনগর দাঙ্গা পরবর্তী মেরুকরণকে কারণ হিসেবে তুলে ধরেন, কিন্তু অঙ্কের হিসেবে এই বিশাল জয় ওনাকে রাতারাতি জাতীয় স্তরের একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট বা আধুনিক চাণক্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। ঠিক একই টেমপ্লেট উনি পরে প্রয়োগ করেন পশ্চিমবঙ্গের মতো অত্যন্ত কঠিন একটা রাজনৈতিক ময়দানেও। আদিবাসী আর মতুয়া সম্প্রদায়ের মধ্যে অসাধারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে দলটাকে একসময় বাংলায় বহিরাগত বলা হতো, তাদের ঝুলিতেই 2019 সালে 18টা লোকসভা আসন এনে দেন। মমতা ব্যানার্জির একাধিপত্যকে চ্যালেঞ্জ করে প্রায় 48% ভোট শেয়ার নিশ্চিত করেন। আর জানেন এই বিশাল সাফল্য উনি কাদের উৎসর্গ করেছিলেন? দলের সেই সমস্ত প্রান্তিক কর্মীদের যারা রাজনৈতিক লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন। পর্ব 5, বড় সিদ্ধান্ত এবং বিতর্ক। দেখুন, হাতে যখন বিপুল ক্ষমতা আসে তখন বড়সড় সিদ্ধান্ত তো নিতেই হয়, আর তার সাথে সাথে বিতর্কও ঠিক চলে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার মেয়াদ নিয়ে জনমত একদম 2 ভাগে বিভক্ত। সমর্থকদের চোখে উনি হলেন আধুনিক ভারতের লৌহ মানব, যিনি কিনা ৩৭০ ধারা বাতিল করেছেন, কোনোরকম দাঙ্গা ছাড়াই রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করেছেন, আর উত্তর পূর্বে শান্তি ফিরিয়ে নকশালদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কিন্তু উল্টো দিকে সমালোচকদের বক্তব্যটাও একেবারে উড়িয়ে দেবার মতো নয়। তাদের মতে উনার কাজের ধরনটা অনেকটাই স্বৈরতান্ত্রিক। ৩৭০ ধারা বাতিলের সময় ইন্টারনেট ব্যান বা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়া, সিএএ এর মতো বিতর্কিত আইন দিয়ে মেরুকরণ বাড়ানো বা সাম্প্রতিককালে মণিপুরের জাতিগত সংঘাত সামলাতে ব্যর্থ হওয়া, এগুলো ওনার ট্র্যাক রেকর্ডে বড়সড় দাগ ফেলেছে। তবে একটা কথা বলতেই হয়, 370 ধারা বাতিলের ওই দিনটা ওনার কাজের স্টাইলকে একেবারে পারফেক্টলি ডিফাইন করে। ভাবুন তো, মাসের পর মাস ধরে প্ল্যানিং চলছে, অথচ কোথাও কোনো খবর লিক হলো না। সম্পূর্ণ গোপনীয়তায় কমিউনিকেশন ব্ল্যাকআউট করে এমন একটা অপারেশন চালানো হলো যার বিন্দু বিসর্গ কেউ টেরও পায়নি। ৭০ বছরের একটা পুরনো আদর্শগত প্রতিশ্রুতি সংসদের ফ্লোরে বাস্তবায়িত হল মাত্র 15 মিনিটে। একেবারে সিনেমার মতো, তাই না? তবে ওনার শাসনকালের আর একটা বড় সমালোচনার দিক হল বিরোধীদের তোলা সেই বিখ্যাত ওয়াশিং মেশিন তত্ত্ব। বিরোধীরা প্রায়ই অভিযোগ করেন যে ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নাকি ইচ্ছা করে রাজনৈতিক প্রতিপক্ষদের দমাতে বা দল ভাঙাতে ব্যবহার করা হয়। তাদের দাবি, অন্য দলে থাকতেই যে নেতা দুর্নীতিগ্রস্ত, শাসক দলে যোগ দিলেই সে নাকি জাদুর মতো একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যায়। যদিও ওনার স্পষ্ট জবাব, আইন কেবল আইনের পথেই চলছে। পর্ব 6, 2029 এবং ভবিষ্যৎ। তো এই কঠোর রাজনৈতিক ইমেজের বাইরে মানুষটা আসলে কেমন? উনি প্রচণ্ড শৃঙ্খলাপরায়ণ একজন মানুষ, যিনি সবসময় পর্দার আড়ালে থেকে ভবিষ্যতের ঘুঁটি সাজান। একটা ঘটনা বলি, 2019 সালে ওনার ঘাড়ে একটা টিউমার বা লাইপোমার সার্জারি হয়েছিল। আর জানেন, অপারেশনের ঠিক পরের দিনই উনি কাজে ফিরে এসেছিলেন। ভোর 4টে পর্যন্ত জেগে কাজ করা, দেশের প্রতিটি জেলার সভাপতির নাম মুখস্থ রাখা, অবসর সময় মারাঠা ইতিহাস পড়া, এগুলো ওনার রোজনামচার অংশ। উনি একজন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ এবং সোমনাথ ট্রাস্টের সাথেও যুক্ত। ছেলে জয় শাহের পাশাপাশি ভারতীয় ক্রিকেট প্রশাসনেও উনার একটা বিরাট প্রভাব রয়েছে। সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত আক্রমণকে উনি জাস্ট হেসে উড়িয়ে দেন। উনি বিশ্বাস করেন কড়া সিদ্ধান্ত নিতে গেলে চামড়া মোটা হতেই হয়। তাহলে শেষ পর্যন্ত আমরা যখন 2029 সালের দিকে এগোচ্ছি, তখন সবথেকে বড় অমীমাংসিত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই যে সাংঘাতিক একজন মাস্টার মাইন্ড, যিনি সবসময় নেপথ্যে থেকে কলকাঠি নাড়েন, উনি কি চিরকাল ওই কিংমেকার হয়েই থাকবেন, নাকি একদিন খোদ সিংহাসনটাই দখল করবেন? উত্তরটা তো ভবিষ্যতেই লুকিয়ে আছে। আজকের মতো এই আকর্ষণীয় বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এই চমৎকার তথ্যগুলো গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য শুভদীপ সিংহা স্যারকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। উনার রিসার্চ ছাড়া এই ডিটেলড আলোচনাটা হয়তো সম্ভব হতো না। ভালো থাকবেন আর ভাবতে থাকুন ভারতীয় রাজনীতির এই দাবা খেলায় পরের চালটা কী হতে চলেছে।